হুম। ধরুন প্রথম দেখাতেই কারোর প্রতি যে একটা তীব্র আকর্ষণ বা স্পার্ক আমরা অনুভব করি, অনেকেই তো ভাবে এটাই মনে হয় সত্যিকারের ভালোবাসা। হ্যাঁ, বেশিরভাগ মানুষই তো তাই ভাবে। সিনেমাতেও এটাই দেখায়। একদম। কিন্তু আসলে বিষয়টা তা নয়। এটা হলো আমাদের ছোটবেলার অমীমাংসিত ট্রমার একটা সূক্ষ্ম ফাঁদ। রাইট। অবচেতনভাবে আমরা সেই পুরনো অস্বাস্থ্যকর প্যাটার্নে ফিরে যাই। ঠিক তাই। রোমান্টিক সিনেমাগুলো আমাদের যে রূপকথার গল্প শিখিয়েছে, বাস্তবের বিজ্ঞান আর সাইকোলজি কিন্তু ঠিক তার উল্টো কথা বলছে। পুরোপুরি উল্টো। আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা সম্পর্কের এই চিরাচরিত রূপকথার ধারণাগুলোকে ভাঙতে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হল জন কিম এবং ভ্যানেসা বেনেটের লেখা একটা দারুণ জনপ্রিয় বই। বইটার নাম ইটস নট মি, ইটস ইউ। চমৎকার একটা বই। হ্যাঁ, আর মজার ব্যাপার হলো লেখক দুজন কিন্তু নিজেরাই পেশায় থেরাপিস্ট এটাই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। মতো। দূর থেকে জাদুকরের হাতের কারসাজি দেখে আমরা মুগ্ধ হই। হ্যাঁ, আমরা ভাবি বাহ কি নিখুঁত জাদু। রাইট। কিন্তু একবার যদি মঞ্চের পেছনের আসল মেকানিজম বা কলকবজাগুলো দেখার সুযোগ হয়, তখন বোঝা যায় ওই নিখুঁত জাদুর পেছনে আসলে কতটা ঘাম আর সূক্ষ্ম হিসাব লুকিয়ে আছে। একদম ঠিক বলেছেন। থেরাপিস্টদের নিজেদের ব্যক্তিগত জীবনেও যে কতটা সংগ্রাম করতে হয় সেটা এই বইটা না পড়লে বোঝা মুশকিল। আচ্ছা, চলুন বিষয়টা একটু ভেঙে দেখি। সমাজ আমাদের সম্পর্কের যে একটা অবাস্তব ব্লুপ্রিন্ট বা ছক ধরিয়ে দিয়েছে, লেখকরা সেটাকে আমেরিকান দুঃস্বপ্ন হিসাবে আখ্যায়িত করেছেন। এখানকার আকর্ষণীয় দিকটি হলো এই আমেরিকান নাইটমেয়ার বলতে সাধারণত আমরা ডিভোর্স বা সম্পর্ক ভেঙে যাওয়ার যে ছবিটা মাথায় আনি, বিষয়টা কিন্তু তা নয়। ও আচ্ছা, তাহলে বিষয়টা আসলে কি? এই দুঃস্বপ্ন হলো সম্পর্কের সঠিক টুলস বা জ্ঞান ছাড়াই সমাজে শেখানো ওই ছকে জীবন কাটানো। উম, ওই যে চেকলিস্টের মতো। হ্যাঁ, একদম। সমাজ আমাদের মগজে একটা চেকলিস্ট ঢুকিয়ে দিয়েছে। নির্দিষ্ট বয়সে বিয়ে করতে হবে, তারপর বাচ্চা নিতে হবে। তারপর একটা ভালো গাড়ি থাকতে হবে, বাড়ির ইএমআই টানতে হবে। ঠিক। আর মানুষই চেকলিস্ট মিলিয়ে ভাবে সে সফল এবং সুখী। কিন্তু ভেতরে ভেতরে হয়তো সে একদমই সুখী নয়। রাইট। এই লোক দেখানো সামাজিক নিয়মের শেকলে বাধা পড়ে ভেতরে ভেতরে চরম অসুখী জীবনযাপন করাটাই হলো আসল দুঃস্বপ্ন। উম, এটা বেশ চিন্তার বিষয়। জ্ঞান তো কেবল তখনই মূল্যবান যখন তা উপলব্ধি করে প্রয়োগ করা হয়, তাই না? লেখকদ্বয় নিজেদের ক্লায়েন্টদের উদাহরণের পাশাপাশি নিজেদের জীবনের চরম সত্যগুলো স্বীকার করে নিয়েছেন। আর তারা দেখিয়েছেন যে বাইরের এই কাঠামোগত সফলতার চেয়ে ভেতরের মানসিক সংযোগটা অনেক বেশি জরুরি। একদম ঠিক। আর এই অসুখী কাঠামোর শুরুটা কিন্তু হয় আর একটা মারাত্মক মিথ বা মিথ্যা ধারণা থেকে। কোন ধারণাটার কথা বলছেন? না, ও হ্যাঁ, এটা তো আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। ছোটবেলা থেকে সিনেমা বা গল্পে আমরা দেখে আসছি যে পৃথিবীতে সবার জন্যই একদম নিখুঁত একজন মানুষ আগে থেকেই তৈরি করা আছে। সোলমেট কনসেপ্ট আর কি। হ্যাঁ, এই ধারণাটাই বাস্তব জীবনে সম্পর্কের ১২টা বাজিয়ে দেয়। মানে নিখুঁত সঙ্গীর খোঁজে থাকাটা হলো বাস্তব ঘোড়ায় চড়া শেখার বদলে কোনো কাল্পনিক ইউনিকর্নের পেছনে ছুটে বেড়ানোর মতো। খুব সুন্দর একটা উপমা দিয়েছেন। ইউনিকর্ন তো আর বাস্তবে নেই। একদম। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। যদি দাওয়ানের ধারণা একদমই বাদ দেওয়া হয়, তবে বিষয়টা তো একটা যান্ত্রিক চুক্তির মতো হয়ে যায় না? যান্ত্রিক যুক্তি বলতে? বলে মনে হতে পারে ভালোবাসা কোনো জাদুকরি ব্যাপার নয়, বরং স্রেফ একটা ব্যবসায়ের চুক্তি, যেখানে দুজন মানুষ শুধু নিজেদের সুবিধা অনুযায়ী একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিচ্ছে। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, ভালোবাসা কোনো পূর্বনির্ধারিত ঐশ্বরিক চুক্তিও নয়, আবার কোনো শুষ্ক ব্যবসায়িক বোঝাপড়াও নয়। তাহলে ব্যাপারটা ঠিক কেমন? এটি হলো একটি প্রতিদিনের সচেতন সিদ্ধান্ত, মানে ডেইলি চয়েস। প্রতিদিনের সিদ্ধান্ত। হ্যাঁ, প্রতিদিন সকালে উঠে সিদ্ধান্ত নেওয়া যে আমি এই মানুষটার অপূর্ণতাগুলো জেনেই তাকে বেছে নিচ্ছি আর আমাদের সম্পর্কটা সুন্দর করার জন্য কাজ করতে চাই। বুঝতে পেরেছি। দ্য ওয়ানের ধারণাটি সম্পর্কের মধ্যে সবচেয়ে ক্ষতিকর যে জিনিসটি তৈরি করে তা হল অ্যাম্বিভ্যালেন্স বা দ্বিধা। দ্বিধা মানে সন্দেহ করা। হ্যাঁ, যখনই সম্পর্কে একটু সমস্যা দেখা দেয় বা সঙ্গীর কোনো স্বভাব পছন্দ হয় না, তখনই মানুষ ভাবতে শুরু করে। সে ভাবে যে হয়তো সে আমার দ্য ওয়ান নয়, তাই তো? একদম। ভাবে হয়তো আমার জন্য আরও নিখুঁত কেউ অপেক্ষা করছে। এই অ্যাম্বিভ্যালেন্সের অন্তর্নিহিত অর্থ হল আমি তোমাকে বেছে নিচ্ছি না। ওহ, এটা তো খুব গভীর একটা কথা। আমি তোমাকে বেছে নিচ্ছি না।
এই দ্বিধার জায়গাটাতে জন কিম তার নিজের জীবনের একটা চমৎকার উদাহরণ দিয়েছেন বইটাতে। হ্যাঁ, ভ্যানেসার সাথে তার শুরুর দিকে সম্পর্কের গল্পটা রাইট। ভ্যানেসার সঙ্গে তার সম্পর্ক যখন শুরু হয় তখন জন চাইতেন ভ্যানেসা তার মতো করে ফ্লার্ট করুক। মানে জনের নিজস্ব একটা প্রত্যাশা ছিল। হ্যাঁ, কিন্তু ভ্যানেসার ফ্লার্ট করার ধরন ছিল সম্পূর্ণ আলাদা। এই অমিল দেখে জন নিজেকে গুটিয়ে নিতেন এবং খুব দ্বিধায় ভুগতেন। ওই যে দ্য ওয়ান কিনা সেই সন্দেহ। ঠিক, একবার কস্টারিকা ট্রিপে গিয়ে তো তিনি এমন হট অ্যান্ড কোল্ড আচরণ শুরু করেছিলেন যে ভ্যানেসা রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগেছিলেন। এই হট অ্যান্ড কোল্ড আচরণ সঙ্গীর মনে আস্থার বিশাল ফাটল ধরায়। একদম। রোম্যান্স মানে কোনো কাল্পনিক নিখুঁত মানুষের জন্য অপেক্ষা নয়। রোম্যান্স হল দুজন অপূর্ণ মানুষের একে অপরকে প্রতিদিন বেছে নেওয়ার এই প্রতিশ্রুতি। খুব সুন্দর বলেছেন। কিন্তু এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। কোন বিষয়টা? ধরুন, যদি আমরা দ্য ওয়ান বা নিখুঁত সঙ্গীর ধারণা বাতিল করে দিই, তবে ওই যে প্রথম দেখায় মানুষের মনে যে তীব্র আকর্ষণ বা স্পার্ক তৈরি হয়, তার ব্যাখ্যা কি? ওহো, ওই স্পার্কের ব্যাপারটা। হ্যাঁ, বইটিতে এই তীব্র এবং তাৎক্ষণিক আকর্ষণকে বলা হয়েছে বোতলের বন্দি বজ্রপাত বা লাইটনিং ইন আ বটল। সাইকোলজির ভাষায় এই তীব্র আকর্ষণ অনেক ক্ষেত্রেই কিন্তু কোনো জাদুকরী রসায়ন বা কেমিস্ট্রি নয়। তাহলে এটা কি? এটি হল ট্রমা বন্ড বা রিপিটেশন কম্পালশনের ফল। রিপিটেশন কম্পালশন শব্দটা একটু কঠিন মনে হচ্ছে। হ্যাঁ, আমি বুঝিয়ে বলছি। রিপিটেশন কম্পালশন হল আমাদের অবচেতন মনের একটি অত্যন্ত জটিল মেকানিজম। ছোটবেলায় আমাদের সবারই কিছু না কিছু অমীমাংসিত ট্রমা বা ক্ষত থাকে। সবার জীবনেই কিছু না কিছু থাকে। আমাদের অবচেতন মন সারা জীবন ধরে সেই ক্ষতগুলো সারিয়ে তুলতে চায়। তাই আমরা বারবার এমন মানুষদের দিকে আকৃষ্ট হই যারা আমাদের সেই পুরনো অস্বাস্থ্যকর পরিস্থিতির কথা মনে করিয়ে দেয়। মানে আমরা অবচেতনভাবেই সেই একই চক্রে বারবার ফিরে যাই। একদম। আমাদের ব্রেন ভাবে, এইবার আমি পরিস্থিতিটা নিজের নিয়ন্ত্রণে নিতে পারবো, আর এইবার আমি সেই ভালোবাসাটা আদায় করে ছাড়ব যা আমি অতীতে পাইনি। বিষয়টা অনেকটা প্রিডেটর প্রে ডাইনামিকের মতো। হ্যাঁ, শিকার আর শিকারী সম্পর্ক। ধরুন, কোনো মানুষ যদি এমন পরিবেশে বড় হয় যেখানে ছোটবেলা থেকেই তাকে অবহেলিত হতে হয়েছে, তার তো একটা শূন্যতা তৈরি হবেই। সে হয়তো বড় হয়ে অবচেতনভাবেই এমন কারোর দিকে তীব্র আকর্ষণ বোধ করবে যে মানসিকভাবে দূরে থাকে বা যাকে ফিক্স বা ঠিক করার প্রয়োজন পড়ে। রাইট। ওই যে ভ্যানেসার নিজের জীবনের গল্পটাও তো অনেকটা এমনই ছিল। হ্যাঁ, তার কলেজ জীবনের এক প্রেমিককে সে সোলমেট ভাবত। কারণ সেখানে কোনো দ্বন্দ্ব বা ঝগড়া ছিল না, তাই না? একদম। কিন্তু অনেক পরে সে বুঝতে পারে সেই সম্পর্কটি আসলে তার ছোটবেলার অবহেলিত অনুভূতির প্রতিচ্ছবি ছিল। মানে সে নিজেকেই ছোট করছিল সেখানে। ঠিক, সে নিজের সত্তাকে বিসর্জন দিয়ে কেবল ওই ছেলেটার মন জুগিয়ে চলত, যাতে ছেলেটা তাকে ছেড়ে না যায়। যেটাকে সে সোলমেট ভাবত সেটা আসলে তার নিজের নিরাপত্তাহীনতার একটা প্যাটার্ন ছিল মাত্র। এই জায়গাটাতে এসে কিন্তু একটা বড় দ্বন্দ্ব তৈরি হয়। কেমন দ্বন্দ্ব? যদি তীব্র আকর্ষণ মানেই ট্রমা বন্ড হওয়ার সম্ভাবনা থাকে, তবে সত্যিকারের স্বাস্থ্যকর কেমিস্ট্রি চেনার উপায় কি? এই দুটোর মধ্যে পার্থক্য বোঝার প্রধান উপায় হল নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের প্রতিক্রিয়া খেয়াল করা। নার্ভাস সিস্টেম কিভাবে? অস্বাস্থ্যকর সম্পর্কগুলোতে ডোপামিনের তীব্র ওঠানামা থাকে। মানে এই চরম আনন্দ তো পরমুহূর্তেই চরম কষ্ট। যেন একটা ইমোশনাল রোলার কোস্টার। একদম। এই চরম অনিশ্চয়তাকেই মানুষ ভুল করে প্যাশন বা তীব্র ভালোবাসা ভেবে বসে। আচ্ছা, আর স্বাস্থ্যকর সম্পর্কের বেলায়? অন্যদিকে একটি স্বাস্থ্যকর সম্পর্ক প্রথমে কিছুটা বোরিং বা একঘেয়ে মনে হতে পারে। বোরিং কেন? কারণ সেখানে অস্বাস্থ্যকর ড্রামা বা তীব্র ইমোশনাল ওঠানামা থাকে না। সেখানে এক ধরনের শান্ত স্থিতিশীলতা থাকে। বুঝতে পারছি। যাদের ছোটবেলা থেকে ড্রামা বা অশান্তির সাথে পরিচয় বেশি, তাদের স্নায়ুতন্ত্র এই শান্তিটাকে খুব অচেনা এবং অস্বস্তিকর বলে মনে করে। তখন কি তারা ইচ্ছে করেই সমস্যা তৈরি করে? হ্যাঁ, তখন তারা নিজেরাই অবচেতনভাবে সম্পর্কে সমস্যা তৈরি করার চেষ্টা করে, যাতে পরিচিত সেই ড্রামাটা ফিরে আসে। এই চক্র ভাঙার উপায় কি তাহলে? উপায় হল নিজের প্যাটার্নটাকে চেনা এবং নিজের শরীর ও মনকে নতুন করে রিকন্ডিশন বা প্রস্তুত করা। শান্ত ও নিরাপদ সম্পর্ককে বোরিং না ভেবে
সেটাকে একটা সুরক্ষিত আশ্রয় হিসেবে গ্রহণ করতে শেখাটা আসলে একটা দীর্ঘমেয়াদী চর্চার বিষয়। ঠিক বলেছেন। আর এই শান্ত সম্পর্কে পৌঁছানোর জার্নিটাও কিন্তু কেবল শুরুতেই শেষ হয়ে যায় না। সম্পর্ক তো একটা চলমান প্রক্রিয়া। শুরুর দিকে সেই মোহ বা তীব্র আকর্ষণের রেশটা যখন কেটে যায় তখন বাস্তবতার মুখোমুখি হতে হয়। হানিমুন ফেজ শেষ হওয়ার পর আর কি? একদম। বইটিতে এই পর্যায়টিকে বোঝাতে সমুদ্রের ঢেউয়ের খুব চমৎকার একটা উপমা ব্যবহার করা হয়েছে, দ্য ব্রেকার্স বা অশান্ত ঢেউ। ব্রেকার্স কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে। সমুদ্রের তীরের অশান্ত ঢেউগুলো তো মানুষকে আছড়ে ফেলতে চায়, কিন্তু কেউ যদি কোনো মতে এই ব্রেকার্সগুলো পার হয়ে কিছুটা গভীরে যেতে পারে, দেখবে সেখানে জল একদম শান্ত। সম্পর্কেও ব্যাপারটা অনেকটা এরকমই। হ্যাঁ, সম্পর্কেও একসাথে থাকতে শুরু করলে ছোটখাটো স্বভাব নিয়ে প্রচুর বিরক্তি তৈরি হয়। কে কোথায় তোয়ালে রাখল, কে কিভাবে টুথপেস্ট চাপল। এগুলোই হলো সম্পর্কের ব্রেকার্স। একদম। এই ব্রেকার্স পার হওয়ার ক্ষেত্রে জন আর ভ্যানেসার নিজেদের অভিজ্ঞতা বেশ শিক্ষণীয়। হ্যাঁ, তারা যখন একসাথে থাকতে শুরু করলেন তখন তাদের জীবনে ছোটখাটো অমিলগুলো বেশ বড় হয়ে দেখা দিল। যেমন ভ্যানেসা ভিগেন, অর্থাৎ কোনো প্রাণীজ খাবার খান না, আর জন রীতিমতো মাংস পছন্দ করেন। শুধু তাই না, জনের অনেক জোকস ভ্যানেসা বুঝতেনই না। এমনকি জনের পিঠ চুলকানোর একটি অভ্যাস ছিল যা ভ্যানেসার কাছে খুব বিরক্তিকর লাগত। এই অমিলগুলো নিয়ে জন তো শুরুর দিকে বেশ হতাশায় ভুগতেন। বইটিতে ড্রু এবং মার্কাস নামের এক দম্পতির একটি কেস স্টাডিও রয়েছে। হ্যাঁ, ড্রু মেয়েটির কথা মনে আছে। সে কেবল তার আর মার্কাসের স্বভাবের অমিলগুলোর একটি তালিকা তৈরি করতে শুরু করেছিল। মার্কাস চমৎকার একজন সঙ্গী হওয়ার সত্ত্বেও ড্রু অবচেতনভাবে সে শান্ত সম্পর্কের ভয়েই কেবল এই পার্থক্যের তালিকা করার অজুহাতে শেষ পর্যন্ত সম্পর্কটা নষ্ট করে ফেলে। ওই যে ড্রামা খোঁজার প্রবণতা থেকে। কিন্তু এখানে আমি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাবতে চাই। আচ্ছা, বলুন। ড্রু যে তালিকা করেছিল সেটা হয়তো তার প্রতিরক্ষামূলক কৌশল ছিল, কিন্তু বড় ধরনের পার্থক্যগুলো কি সত্যি অসামঞ্জস্যতার বা ইনকম্প্যাটিবিলিটির লক্ষণ নয়? একটা ভালো পয়েন্ট তুলেছেন। সব পার্থক্য মেনে নেওয়া মানে তো নিজের সত্তাকে বিসর্জন দেওয়াও হতে পারে। দুজন মানুষের জীবনযাত্রা যদি সম্পূর্ণ আলাদা হয়, তবে জোর করে সেটা মেনে নিতে গেলে তো দীর্ঘমেয়াদে নিজেদের পরিচয় হারিয়ে যাওয়ার কথা। ব্যাপারটা আসলে নিজের সত্তা বিসর্জন দেওয়া নয়, বরং নিজের মানসিক শান্তিকে রক্ষা করার কৌশল। সেটা কিভাবে? এখানেই নন নেগোশিয়েবলস এবং প্রেফারেন্সেসের মধ্যে পার্থক্য বোঝার বিষয়টি অত্যন্ত জরুরি। নন নেগোশিয়েবলস বলতে? সম্মান, বিশ্বস্ততা বা পরিবারের প্রতি দায়িত্ববোধ। এগুলো না মেললে সম্পর্ক টিকিয়ে রাখা সত্যিই ক্ষতিকর। একদম। আর প্রেফারেন্সেস হলো পছন্দ অপছন্দ, যেমন কে কি খেতে পছন্দ করে, কার জোকস কেমন, বা কে ছুটির দিনে কিভাবে সময় কাটাতে চায়। ও, তার মানে ড্রু যে তালিকাটি করেছিল তার পুরোটাই ছিল প্রেফারেন্স নিয়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন, নন নেগোশিয়েবলস নিয়ে নয়। বুঝতে পারলাম। লেখকদ্বয়ের মতে প্রেফারেন্সের অমিলগুলোকে কোনো স্কোর কার্ড বা ভুল ধরার তালিকা হিসেবে না দেখে সেগুলোর মধ্যে সৌন্দর্য খুঁজে পাওয়া সম্ভব, যাকে বইতে বলা হয়েছে ফাইন্ডিং বিউটি ইন কন্ট্রাস্ট। যখন আমরা সঙ্গীর পুরো সত্তাকে বা স্পিরিটকে গ্রহণ করি, তখন অমিলগুলো আর বাধা থাকে না, বরং সেগুলো সম্পর্কের বৈচিত্র্য তৈরি করে। একদম ঠিক বলেছেন। তার মানে সঙ্গী যদি আমার পছন্দের সিনেমা না দেখে বা আমার মতো করে ছুটির দিন না কাটায়, সেটা হলো প্রেফারেন্স। এটা নিয়ে ঝগড়া করার কিছু নেই। কিন্তু সে যদি আমাকে সম্মান না করে বা আমার ব্যক্তিগত সীমানাকে লঙ্ঘন করে, সেটা হলো নন নেগোশিয়েবল। রাইট, তখন সেটা সিরিয়াস ইস্যু। এই ব্রেকার্স বা অশান্ত ঢেউ পার হওয়ার পর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একে অপরের ভাষা বোঝাটা খুব জরুরি। কমিউনিকেশনের কথা বলছেন? হ্যাঁ, তবে সেই ভাষা বুঝতে হলে অতীতের ভুল চশমা সবার আগে খুলে ফেলতে হবে। বুঝতে পেরেছি। বইটিতে একে বলা হয়েছে লাভিং উইদাউট ইয়োর পাস্ট। মানে অনেকেই ভাবেন আগের সম্পর্কে আমি সবসময় ভিকটিম ছিলাম, তাই এই সম্পর্কেও আমাকে ঠকানো হবে। অতীতের এই ট্রমা বা নিজেকে নিয়ে তৈরি হওয়া ভুল ধারণাগুলো বর্তমান সম্পর্কে টেনে আনলে তা সম্পর্কের গলা টিপে ধরে। একদম। এখানে গ্যারি চ্যাপম্যানের 5 লাভ ল্যাঙ্গুয়েজ তত্ত্বের একটি অসাধারণ বাস্তবিক প্রয়োগ দেখানো হয়েছে, বিশেষ করে ওই কানের দুল হারানোর ঘটনাটির মাধ্যমে। দ্য ইয়ারিং স্টোরি। ঘটনাটি সত্যি অনেক কিছু পরিষ্কার করে দেয়। হ্যাঁ। একবার ভ্যানেসার একটি খুব শখের কানের দুল বাথরুমের সিঙ্কের ড্রেনে পড়ে যায়। আর সে তো খুব বিরক্ত হয়ে কাজে চলে যায়, তাই না? হ্যাঁ, এরপর জন বাজার থেকে রেঞ্চ কিনে এনে সিঙ্কের পাইপ খুলে সেই দুলটি বের করে আনে আর পুরো বাথরুম পরিষ্কার করে রাখে।
ভ্যানেসার লাভ ল্যাঙ্গুয়েজ হল অ্যাক্টস অফ সার্ভিস বা সেবামূলক কাজ। তাই জনের এই কাজটা তার কাছে চরম ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল। সে আনন্দে আত্মহারা হয়ে তার সব বন্ধুদের কাছে জনের প্রশংসা করতে থাকে। কিন্তু ভ্যানেসা তো জনের সামনে মুখে তেমন কিছুই বলেনি। না, শুধু একটা ধন্যবাদ দিয়ে নিজের কাজে চলে যায়। আর এতে জন প্রচণ্ড আহত হয়, কারণ জনের লাভ ল্যাঙ্গুয়েজ হল ওয়ার্ডস অফ অ্যাফার্মেশন বা প্রশংসামূলক বাক্য। জন আশা করেছিল ভ্যানেসা তাকে জড়িয়ে ধরে মুখে অনেক প্রশংসা করবে। হ্যাঁ, দুজনের এক্সপেকটেশন আলাদা ছিল। এই ঘটনাটা আমার কাছে খুব দারুণ একটা উপমা মনে হয়। এটা যেন জাপানে গিয়ে মেক্সিকান পেসো দিয়ে ডিনারের বিল মেটানোর চেষ্টা করা। হ্যাঁ, দারুণ বলেছেন। মুদ্রার নিজস্ব মূল্য আছে ঠিকই, কিন্তু যে গ্রহণ করছে তার কাছে সেটা একেবারেই মূল্যহীন। একদম তাই। ভ্যানেসা ভালোবাসে কাজ দিয়ে, জন ভালোবাসে কথা দিয়ে। দুজনের ভাষাই সঠিক, কিন্তু তারা একে অপরের ভাষা বুঝতে পারছিল না। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। কি প্রশ্ন? আমরা কি সঙ্গীকে সেইভাবে ভালোবাসছি যেভাবে সে ভালোবাসতে চায়, নাকি আমরা কেবল নিজেদের পছন্দের ভাষাতেই ভালোবাসা প্রকাশ করে যাই? আর যখনই আমরা দেখি যে আমাদের মেক্সিকান পেসো জাপানে কাজ করছে না, তখন আমরা হতাশ হয়ে পড়ি। রাইট। এই লাভ ল্যাঙ্গুয়েজ ডিকোড করার বা বোঝার জন্য সবচেয়ে জরুরি হল সঠিক যোগাযোগ বা কমিউনিকেশন। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? মানে এই কমিউনিকেশন তো কোনো জন্মগত প্রতিভা নয়, এটি এমন একটা দক্ষতা যা ক্রমাগত চর্চা করতে হয়। বইটিতে তো অলিম্পিক ওয়েটলিফটিংয়ের একটা দারুণ উপমা আছে, তাই না? হ্যাঁ, ফাস্ট এলবোজ। অলিম্পিক ওয়েটলিফটিংয়ে যখন কোনো অ্যাথলিট ভার তোলে, তখন তাকে যদি একসাথে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া হয়, যেমন পা এভাবে রাখো, বুক টানটান করো, কবজি ঘোরাও ইত্যাদি, তখন সে ঘাবড়ে যায় এবং ভার তুলতে পারে না। স্বাভাবিক ব্রেন একসাথে এত কিছু প্রসেস করতে পারে না। তাই কোচেরা শুধু একটা নির্দিষ্ট বিষয়ের ওপর ফোকাস করতে বলেন, যেমন ফাস্ট এলবোস বা কোনোই দ্রুত ঘোরানো। এটি ঠিক থাকলে শরীরের বাকি ভঙ্গি এমনিতেই ঠিক হয়ে যায়। সম্পর্কের যোগাযোগের ক্ষেত্রেও অনেকগুলো নিয়ম একসাথে মনে রাখা তো কঠিন। হ্যাঁ, তাই লেখকদ্বয় যোগাযোগের ক্ষেত্রে প্রধান দুটি ফাস্ট এলবোস বা মূল নিয়মের কথা বলেছেন। প্রথম নিয়মটা কি? প্রথমটি হল নিজেকে বোঝানোর আগে অপরকে বোঝার চেষ্টা করা। মানে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বিফোর ট্রাইং টু বি আন্ডারস্টুড। রাইট। আর দ্বিতীয় নিয়মটি হল সাবটেক্সট বা লুক্কায়িত অর্থ পড়া। এই প্রথম নিয়মটা কিন্তু বলা যতটা সহজ, বাস্তবে করা ততটাই কঠিন। তর্ক করার সময় তো মাথা ঠিক থাকে না। আমরা তো সাধারণত তর্ক করার সময় সঙ্গীর কথা শোনার বদলে মনে মনে নিজের ডিফেন্স বা উত্তর তৈরি করতে থাকি। হ্যাঁ, এটাই মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু যদি ফাইট অর ফ্লাইট রেসপন্স চালু হয়ে যায়, তখন তো আমাদের লজিক্যাল ব্রেন কাজই করে না। এই অবস্থায় তো নিজেকে থামিয়ে অন্যের কথা শোনা প্রায় অসম্ভব ব্যাপার। আর দ্বিতীয় নিয়মটা তো আরও কঠিন। হ্যাঁ, লুকায়িত অর্থ পড়ার বিষয়টা আরও সূক্ষ্ম। গবেষণায় দেখা গেছে কথোপকথনের ৯৭% হল বডি ল্যাঙ্গুয়েজ ও গলার স্বর, আর মাত্র ৩% হল মুখের কথা। ধরুন সঙ্গী যখন দাঁতে দাঁত চেপে বলছে আমি ঠিক আছি, তখন তার গলার স্বর বা শারীরিক ভঙ্গি স্পষ্টভাবে বলছে যে সে মোটেও ঠিক নেই। ফাইট অর ফ্লাইট রেসপন্সের মেকানিজমটা বোঝা এখানে খুব জরুরি। বৈজ্ঞানিকভাবে বিষয়টা কিভাবে কাজ করে? যখন আমরা খুব রেগে যাই বা বিপদ অনুভব করি, তখন আমাদের ব্রেনের সামনের অংশ বা প্রিফ্রন্টাল কর্টেক্স সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। যে অংশটা লজিক বা যুক্তি দিয়ে চিন্তা করে সেটা। হ্যাঁ, তখন ব্রেনের অ্যামিগডালা পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং আমরা শুধু টিকে থাকার জন্য লড়াই করি। এই কারণেই তখন মাথা ঠান্ডা রাখা কঠিন হয়। তাহলে উপায় কি? এখানে একটা মিরর ইফেক্ট কাজ করে। যখন একজন মানুষ নিজের ডিফেন্স বা দেয়াল নামিয়ে নিয়ে অপরজনকে বোঝার চেষ্টা করে, তখন তার শান্ত গলার স্বর এবং বডি ল্যাঙ্গুয়েজ অপরজনের স্নায়ুতন্ত্রকে একটা সিগন্যাল দেয়। ও আচ্ছা, কি সিগন্যাল? সিগন্যাল দেয় যে এখানে কোনো বিপদ নেই, তুমি নিরাপদ। এই সিগন্যাল পেয়ে সঙ্গীর ফাইট অর ফ্লাইট রেসপন্সও ধীরে ধীরে কমতে শুরু করে। এটা একটা জাদুকরী মেকানিজম। মানে আমি শান্ত হলে বায়োলজিক্যালি আমার সঙ্গীও শান্ত হতে বাধ্য। ঠিক তাই। আর এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ভ্যানেসা তার নিজের একটি চমৎকার কৌশল শেয়ার করেছেন। কৌশলটা কি? যখনই তর্ক শুরু হয় এবং সে মানসিকভাবে ডিফেন্সিভ হতে শুরু করে, তখন সে মনে মনে একটি মন্ত্র বারবার জপতে থাকে। ওই যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বিফোর বিং আন্ডারস্টুড। একদম। আর শারীরিকভাবে নিজেকে বর্তমানে ধরে রাখার জন্য সে নিজের পায়ে হালকা চিমটি কাটে। চিমটি কাটে মানে ফিজিক্যাল পেইন দেয় নিজেকে? হ্যাঁ, এই ছোট শারীরিক ব্যথা বা সেন্সেশন তার ব্রেনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। বাহ, দারুণ টেকনিক।
ব্রেইন বুঝতে পারে যে সে এখন এই ঘরে এই মুহূর্তে আছে এবং সে নিরাপদ। ফলে প্রিফ্রন্টাল কর্টেক্স বা লজিক্যাল অংশটা আবার কাজ করা শুরু করে। সত্যি আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা সম্পর্কের পেছনের অনেকগুলো জটিল মেকানিজম খুব সহজভাবে বুঝতে পারলাম। অনেক মিথ ভেঙেছে আজকে। সমাজের চাপিয়ে দেওয়া অবাস্তব চেকলিস্ট বা আমেরিকান দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসা, দ্য ওয়ানের মেথ ভেঙে প্রতিদিন সঙ্গীকে নতুন করে বেছে নেওয়া, আর ট্রমা বন্ড বা রিপিটেশন কম্পালশনকে চেনা। এগুলো সবই স্বাস্থ্যকর সম্পর্কের ভিত্তি। আমরা এও দেখলাম যে কিভাবে শুরুর দিকের অশান্ত ঢেউ বা ব্রেকার্স পার হতে হয়, কিভাবে পার্থক্যের মাঝেও সৌন্দর্য খুঁজতে হয়। একদম, আর কিভাবে লাভ ল্যাঙ্গুয়েজ ও ফাস্ট এলবোজের মাধ্যমে যোগাযোগের দক্ষতা বাড়িয়ে ব্রেইনের ফাইট ও ফ্লাইট রেসপন্সকে শান্ত করা যায়। এই সব কিছুর শেষে আমি একটি ভিন্ন দৃষ্টিকোণ নিয়ে কথা বলতে চাই, যা বইয়ের মূল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হলেও সরাসরি হয়তো আমরা আগে বলিনি। হ্যাঁ, নিশ্চয়ই বলুন। যদি একটু গভীরভাবে ভেবে দেখি, জীবনে আমাদের যত মানুষের সাথে সম্পর্ক তৈরি হয় তারা প্রত্যেকেই আসলে আমাদের নিজেদের উন্নতির জন্য একজন প্র্যাকটিস পার্টনার হয়ে থাকে। প্র্যাকটিস পার্টনার, ইন্টারেস্টিং। হ্যাঁ, আমরা সারা জীবন এমন একজনকে খুঁজি যে আমাদের সব শূন্যস্থান পূরণ করে দেবে, আমাদের নিখুঁতভাবে সম্পূর্ণ করবে। কিন্তু হয়তো আমাদের প্রকৃত সোলমেট সে নয়। তাহলে কে? বরং সেই হয়তো আমাদের আসল সোলমেট, যে আমাদের ভেতরের সবচেয়ে গভীর নিরাপত্তাহীনতাগুলোকে জাগিয়ে তোলে, আমাদের সবচেয়ে বড় ভয়গুলোর মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এটা তো খুব চ্যালেঞ্জিং। হ্যাঁ, কারণ কেবল তখনই আমরা বাধ্য হই নিজেদের আয়নার সামনে দাঁড়াতে, যাতে আমরা অবশ্যই নিজেদের ক্ষতগুলো নিজেরাই সারিয়ে তুলতে পারি এবং ভেতর থেকে এক পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারি। বিষয়টা একটু ভেবে দেখার মতো, তাই না? এটি অত্যন্ত গভীর এবং উস্কানোরমূলক একটি ভাবনা। আমাদের নিজেদের ক্ষতগুলো সারিয়ে তোলার চূড়ান্ত দায়িত্ব একান্তই আমাদের, অন্য কারও নয়। একদম ঠিক। সঙ্গী কেবল সেই যাত্রায় আমাদের একজন সহযাত্রী হতে পারে। আমরা আশা করি এই নতুন দৃষ্টিকোণ সবাইকে নিজেদের সম্পর্কগুলোকে পুনরায় মূল্যায়ন করতে সাহায্য করবে। রূপকথার কাল্পনিক গল্পের চেয়ে এই বাস্তবসম্মত বোঝাপড়া অনেক বেশি শক্তিশালী এবং সুন্দর। নিঃসন্দেহে। আজকের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে এভাবেই আবারও ফিরে আসব।